হ্যালো স্টুডেন্টস, এডুমন্ত্রা ইউটিউব চ্যানেলের আরও একটা ইম্পর্টেন্ট এবং ইনফরমেটিভ সেশনে তোমাদেরকে মোস্ট ওয়েলকাম। তো এখন আমাদের মনসুন টাইম চলছে ইন্ডিয়াতে, এবং এই মনসুন টাইমের শুরুর দিক থেকেই তোমরা দেখতে পাবে যে আমাদের যে হিমালয়ান স্টেটগুলো রয়েছে, সেটা ওয়েস্টার্ন হিমালয়া হোক বা ইস্টার্ন হিমালয়া, অর্থাৎ হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড হোক বা সিকিম, অরুণাচল প্রদেশ, এই সমস্ত জায়গা থেকে কিন্তু প্রায় ঘন ঘন খবর আসছে যে ফ্ল্যাশ ফ্লাড, এবং সেটা কিন্তু খুবই একটা ডিভাস্টেটিং নেচারের হচ্ছে। এবং এই যে ফ্ল্যাশ ফ্লাড বা যাকে বাংলায় আমরা হড়পা বান বলে থাকি, তার পেছনে কিন্তু দায়ী রয়েছে যে কারণগুলো, সেগুলোর মধ্যে কিন্তু চলে আসে ক্লাউড বার্স্ট অর্থাৎ মেঘ ভাঙা বৃষ্টি অথবা গ্লেশিয়াল লেক আউটবার্স্ট ফ্লাড। তো আজকে আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করব, কারণ রিসেন্টলি কিন্তু 5 বছর ধরে 2021 থেকে 26 সালেও এরকম অনেক প্রজেক্ট নেওয়া হয়েছে, এবং এই বছরে আমরা যেহেতু আরও বেশি এরকম গ্লেশিয়াল লেক আউটবার্স্ট বা ফ্ল্যাশ ফ্লাড দেখতে পাচ্ছি, তাই জন্য হিমালয়ান রিজিয়নে যে গ্লেশিয়াল লেকগুলো রয়েছে সেগুলোর ওপরে কিন্তু স্টাডি করা হচ্ছে, তাদের নেচার কীরকম, কে কে সাইজে ইনক্রিজ করছে, কে কে সেম রয়েছে, কার কার এরকম পসিবিলিটি রয়েছে আউটবার্স্ট ফ্লাড হওয়ার মতো, সেই সমস্ত নিয়েই কিন্তু রিসেন্টলি স্টাডি করা হয়েছে, এবং তার যে রিপোর্ট, তার যে রেজাল্ট এসছে, সেটা নিয়েই কিন্তু আজকে আমরা ডিসকাস করব। তো যেহেতু এই ঘটনাটা প্রতিবার আমাদের মনসুন টাইমে এরকম আমরা ইন্ডিয়াতে দেখতে পাই হিমালয়ান স্টেটগুলোতে, এবং এবছর সেটা কিন্তু আরও বাজে দিকে যাচ্ছে, এবং এখনও মনসুন টাইম অনেকটা বাকি রয়েছে, এবং আগামী দিনে আরও এরকম হওয়ার পসিবিলিটি দিন দিন কিন্তু ইনক্রিজ করবে, কারণ তার পেছনে ক্লাইমেট চেঞ্জের যেমন একটা এফেক্ট রয়েছে, সেরকম আমাদের হিমালয়ার মতো এরকম একটা ফ্র্যাজাইল ইকোসিস্টেম যে জোনটা, সেই জায়গায় এত বেশি বেশি করে আমাদের হিউম্যান ইন্টারফারেন্স বা অ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে, রাস্তাঘাট তৈরি করা বলো বা ড্যাম বানানো বলো বা ট্যুরিজমকে প্রমোট করা বলো, সেই জন্য কিন্তু এই সমস্ত কিছুর পসিবিলিটি আগামী দিনে আরও ইনক্রিজ হবে। তো সেই সমস্ত নিয়েই আজকে কথা বলবো। তোমরা দেখতেই পাচ্ছ যে এরকম অনেক নিউজের হেডলাইন কিন্তু বেরিয়েছে এই রিপোর্টটা নিয়ে, এবং রিসেন্টলি যে নিউজটা সেটা হচ্ছে প্রায় 100টা মতো গ্লেশিয়াল লেককে স্টাডি করা হয়েছিল হিমালয়ান রিজিয়নে, তাদের মধ্যে দেখা গেছে যে 34টা কিন্তু তাদের যে ইনক্রিজিং ট্রেন্ড সেইটা শো করছে, অর্থাৎ যত দিন যাচ্ছে তারা কিন্তু ভলিউমে বা সারফেস এরিয়ার দিক দিয়ে ইনক্রিজ করছে, এবং এগুলো যদি হঠাৎ করে কখনো ব্রেক করে যায়, এই লেকগুলো যদি আউটবার্স্ট হয়ে ফ্লাড হয়, তাহলে সেটা কিন্তু আরও খুবই ডিভাস্টেটিং নেচারের হবে। তো চলো সেই নিয়ে আলোচনা করছি। তাহলে প্রথমে দেখে নিই যে সেন্ট্রাল ওয়াটার কমিশন CWC সে কি করেছে না, এনজিটিকে, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালকে বলছে যে রাইজিং যে ওয়াটার স্প্রেড ইন গ্লেশিয়াল লেকস অ্যাক্রস ইন্ডিয়া, সেই নিয়ে আমাদের স্টাডিটা করা হয়েছিল। তাহলে সেখানে নিয়ার অ্যাবাউট 100টা গ্লেশিয়াল লেককে চুজ করে যদি স্টাডি করা হয়, তার মধ্যে দেখা গেছে যে যেগুলো আর কি 10 হেক্টর সাইজের থেকে বড় বা সাইজে 10 হেক্টর সেরকম, তো তাদের মধ্যে দেখা যাচ্ছে যে 34টা এরকম লেক রয়েছে যারা কিন্তু ইনক্রিজিং ট্রেন্ড শো করছে, অর্থাৎ এদের যে ওয়াটার সেটা কিন্তু দিন দিন ইনক্রিজ করছে। ডিক্রিজিং ট্রেন্ডও আমরা পেয়েছি 20টার মতো, আর বাকি যেগুলো সেগুলোতে আমরা নো চেঞ্জ দেখতে পাচ্ছি। তো এরকম ধরনের ট্রেন্ড আমরা কিন্তু দেখতে পেয়েছি এই গ্লেশিয়াল লেকগুলোকে স্টাডি করে। তো এরকমই আরও বলছে, দেখো 902টা মতো গ্লেশিয়াল লেক বা এরকম অনেক ট্রান্সবাউন্ডারি সাইট রয়েছে। ট্রান্সবাউন্ডারি মানে কি না, যে রিজিয়নটা দুটো যে ইন্টারন্যাশনাল কান্ট্রির বাউন্ডারি সেই রিজিয়নে পড়ে, তাকে আমরা ট্রান্সবাউন্ডারি বলে থাকি। তো ট্রান্সবাউন্ডারি রিজিয়নে যদি কোনো লেক থাকে তাহলে ট্রান্সবাউন্ডারি লেক বলবো, ট্রান্সবাউন্ডারি রিজিয়ন অর্থাৎ দুটো কান্ট্রির বর্ডারে যদি কোনো রিভার ফ্লো করে তাহলে তাকে ট্রান্সবাউন্ডারি রিভার বলবো আমরা। তো সেই রকমও কিন্তু আরও অনেক লেককে নিয়ে স্টাডি করা হয়েছে, এবং এরকম 90টা গ্লেশিয়াল লেক আউটবার্স্ট ফ্লাড প্রজেক্ট ম্যানেজমেন্ট স্টাডিজ সেটাও কিন্তু অ্যাপ্রুভ করা হয়েছে এই ন্যাশনাল গ্লেশিয়াল লেক আউটবার্স্ট ফ্লাড রিস্ক মিটিগেশন প্রোগ্রাম, যেটা 2021 সাল থেকে নেওয়া হয়েছে এবং 26 সাল অবধি 5 বছরের জন্য। তো এই যে প্রোগ্রামটা অর্থাৎ ন্যাশনাল GLOF বলতে এই গ্লেশিয়াল লেক আউটবার্স্ট ফ্লাড, তার যে রিস্ক সেইটাকে মিটিগেশন করা, মিনিমাইজ করানোর যে প্রোগ্রাম, সেটা কিন্তু মূলত আমরা 4টে স্টেটে ইন্ট্রোডিউস করেছি। কে কে 4টে না, আমরা যদি ওয়েস্টার্ন হিমালয়াতে দেখি তাহলে হিমাচল প্রদেশ আর উত্তরাখণ্ড পাবো, ইস্টার্ন হিমালয়াতে দেখলে অরুণাচল প্রদেশ আর সিকিম, এই 4টে স্টেটেই কিন্তু এই প্রজেক্টটা আমরা লঞ্চ করেছি, এবং 2021 সাল থেকে 26 সাল অবধি এটা চলছে। তাহলে প্রথম আমরা দেখে নিই যে গ্লেশিয়াল লেক কি জিনিস, কিভাবে তৈরি হয়, এবং গ্লেশিয়াল লেক আউটবার্স্ট ফ্লাড
কিভাবে হয়ে থাকে। তাহলে গ্লেশিয়ার লেক কিভাবে ফর্ম হয় না, একটা গ্লেশিয়ার তার একদম ফুটের কাছে এসে যেখানে সে শেষ হচ্ছে সেই জায়গায় সে ধীরে ধীরে মেল্ট করতে থাকে এবং মেল্ট করে ইউজুয়ালি তার একদম পাদদেশে যদি বলো গ্লেশিয়ারের যেটা বেস সেই জায়গায় সে ধীরে ধীরে এই মেল্ট করা যে ওয়াটারটা সেটাকে যদি জমা করতে থাকে তাহলে সেখানে একটা গ্লেশিয়ার লেক ফর্ম হবে। যেরকম তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে এখানে একটা হিউজ গ্লেশিয়ার রয়েছে, বা এর আগের ছবিগুলোতেও তোমরা দেখতে পেয়েছো যে গ্লেশিয়ার রয়েছে, সেটা ফাইনালি যেখানে মেল্ট করছে সেখানে যদি এই ওয়াটারটা স্টোর হতে পারে তাহলে সেইভাবে কিন্তু এখানে গ্লেশিয়ার লেক ফর্ম হয়। তো গ্লেশিয়ার লেক আউটবার্স্ট ফ্লাড কি না, যেখানে যেখানে গ্লেশিয়ার লেক ফর্ম হচ্ছে সেখানে তো গ্লেশিয়ার মেল্ট করছে, এবং গ্লেশিয়ার যখন মেল্ট করছে তখন তার ভেতরে যা কিছু আর্দেন মেটেরিয়ালস রয়েছে, যাকে তোমরা ডেব্রিজ বা সেডিমেন্ট বলতে পারো, সেগুলো কিন্তু কোনো একটা জায়গায় আস্তে আস্তে জমা হচ্ছে। তো এইভাবে জমা হতে হতে দেখা যায় যে লেকের অর্থাৎ গ্লেশিয়ার যেখানে শেষ হচ্ছে সেই গ্লেশিয়ার লেকটার কোনো একটা সাইডে এইভাবে ডিপোজিশন হচ্ছে, এবং যেটা এভাবে একটা ড্যামের মতো তৈরি হচ্ছে, একটা বাঁধের মতো তৈরি হচ্ছে, যাকে আমরা বলে থাকি মোরাইন ড্যাম। তো এই যে মোরাইন ড্যাম, এই মোরাইন ড্যাম দেখো বিভিন্ন দিকে ফরমেশন হয়েছে, যে কি করছে না এই ওয়াটারটাকে হোল্ড করে রাখছে এবং সেখানে একটা লেক হিসেবে তৈরি হচ্ছে। তো কখনো কখনো কোনো কারণে যদি এই মোরাইন ড্যামটা ব্রেক করে যায় তাহলে পুরো লেকের যে ওয়াটারটা সেটা একসাথে ফ্লো করে নিচে নেমে আসে কোনো রিভার বা স্ট্রিমের মাধ্যমে, যে ফাইনালি ওই জায়গা থেকে যে রিভারটা অরিজিনেট হয়েছে ওই গ্লেশিয়ার থেকে বা ওই গ্লেশিয়ার লেক থেকে, তার মধ্যে দিয়ে এই পুরো ওয়াটারটা হঠাৎ করে খুব কম সময়ের মধ্যে ফ্লো করে যাওয়ার জন্য কিন্তু ওয়াটার লেভেল অনেকটা ইনক্রিজ করে যায় এবং আশপাশের যে রিজিয়ন সেখানে হ্যাভক ফ্লাড আমরা দেখতে পাই। এবং তার সাথে সাথে শুধু ওয়াটার নয়, বড় বড় বোল্ডার, পাথর এবং তার যাতায়াতের পথে সে যা কিছু পায় সব কিছু নিয়ে কিন্তু সে নিচের দিকে ফ্লো করে আসে। এবং যেহেতু এই গ্লেশিয়ার বা গ্লেশিয়ার লেকগুলো খুব হাই অল্টিটিউডে হয়, সেই জায়গায় কিন্তু খুব স্টিপ স্লোপও থাকে, তাই জন্য ওয়াটারের স্পিডটাও প্রচণ্ড বেশি হয়ে থাকে। তাহলে কি হয় না বলছে এক্স্যাক্ট কজ হিসেবে যদি আমরা বলি তাহলে এই যে গ্লেশিয়ার লেক আউটবার্স্ট ফ্লাড যে হবে সেটা কোনো একটা সাডেন কারণে হতে পারে। এবার সেটা ধরো ল্যান্ডস্লাইড হলো, অর্থাৎ গ্লেশিয়ার লেকের মধ্যে ল্যান্ডস্লাইড হলো, তার ফলে হঠাৎ করে কি হবে একটা ওয়েভ তৈরি হবে লেকের ওয়াটারে, তার জন্য কিন্তু জল উপচে মোরাইন ড্যামের ওপর দিয়ে চলে আসতে পারে বা মোরাইন ড্যামকে ব্রেক করে নিয়ে চলে আসতে পারে। তো সেরকম ল্যান্ডস্লাইড হতে পারে, সেরকম অ্যাভালাঞ্চে হতে পারে, ঠিক আছে, এছাড়া আর্থকোয়েক হতে পারে। তো এই সমস্ত কারণে কিন্তু এই গ্লেশিয়ার লেক আউটবার্স্ট যে ফ্লাডটা সেটা ইনিশিয়েট হতে পারে। যেরকম আমরা দেখতে পাবো যে এখন তো আমাদের মূলত মানে টেম্পারেচার বেশি ইন্ডিয়ান রিজিয়নে, সামার সিজন, তার মধ্যে রেনফল হয়ে যেটা সেটাকে আমরা মনসুন সিজন বলে থাকি। তাহলে এই সময় গ্লেশিয়ারও যেরকম মেল্ট করছে তার সাথে সাথে হিমালয়ান রিজিয়নে কিন্তু প্রচুর মনসুন রেনফলও হচ্ছে। সেই কারণের জন্য একটা হিউজ অ্যামাউন্ট অফ ওয়াটার কিন্তু এই লেকের মধ্যে স্টোর হচ্ছে। এবং আমরা 2023 সালে সিকিমের যে লোনাক লেক আউটবার্স্ট ফ্লাড দেখতে পেয়েছিলাম, সেটাও এরকম একটা এক্সাম্পল ছিল যে মোরাইন ড্যাম বা আইস ড্যাম বলা হয়ে থাকে একে, সেটা ব্রেক করে কিন্তু পুরো যে লোনাক লেকের ওয়াটারটা, সাউথ লোনাক লেক, সেই ওয়াটারটা কিন্তু তিস্তা রিভারের মধ্যে নেমে এসেছিল এবং হ্যাভক একটা ফ্লাড কিন্তু ফ্ল্যাশ ফ্লাড আমরা দেখতে পেয়েছিলাম। তো এখানে ছবিতে সেরকম দেখতে পাচ্ছ যে মাউন্টেন্স রয়েছে এবং সেখান থেকে গ্লেশিয়ার এসে তার একদম বেসের কাছে এই গ্লেশিয়ার লেকটা ফরমেশন হয়েছে এবং এর আশপাশে যে জায়গাটা মানে যে বাঁধের মতো জিনিস দিয়ে ওয়াটারটা এখানে স্টোর হয়ে আছে তাকেই আমরা মোরাইন ড্যাম বলে থাকি। এবং সেটা ল্যান্ডস্লাইডের কারণে হোক বা অ্যাভালাঞ্চের কারণে হোক বা হঠাৎ করে যদি গ্লেশিয়ারের মুভমেন্ট খুব ফাস্ট হয়ে যায়, তো সেই সমস্ত কারণের জন্য ওয়াটার ওভারফ্লো করতে পারে, অথবা মোরাইন ড্যাম ব্রেক করে এই গোটা লেকের ওয়াটারটা যদি হঠাৎ করে ফ্লো করে চলে আসে তাহলেই আমরা সেটাকে গ্লেশিয়ার লেক আউটবার্স্ট ফ্লাড বলে থাকি। তাহলে জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন বলতে কোথায় কোথায় আমরা দেখা যাবো দেখতে পাবো আর কি। তাহলে আমাদের ইন্ডিয়ান রিজিয়নে আমাদের গ্লেশিয়ার লেক একমাত্র হিমালয়ের ক্ষেত্রেই রয়েছে, তাহলে হিমালয়ান রিজিয়নেই আমরা এই গ্লেশিয়ার লেক আউটবার্স্ট ফ্লাডটা দেখতে পাবো।
ইম্প্যাক্ট কি হবে? তো ডিভাস্টেটিং ডাউনস্ট্রিম ফ্লাডিং হবে, ডিস্ট্রাকশন অফ ইনফ্রাস্ট্রাকচার, লস অফ লাইফ অ্যান্ড ব্লা ব্লা মোর এগেন। ঠিক আছে, তো তোমরা আশা করি এখন নিউজ যারা ফলো করো ডেলি তারা দেখতেই পাচ্ছ যে আমাদের হিমালয়ান স্টেটগুলোতে একের পর এক অলমোস্ট 1-2 দিন পরপরই খবর আসছে যে কোথাও না কোথাও এরকম ফ্ল্যাশ ফ্লাড হচ্ছে, যার পেছনে কিছু কারণ রয়েছে গ্লেশিয়ার লেক আউটবার্স্টের, কিছু কারণ রয়েছে হেভি মনসুন রেনফলের। আর ট্রিগার্ড মেকানিজম, অর্থাৎ এই যে ফ্ল্যাশ ফ্লাডটা হচ্ছে সেটা ট্রিগার্ড হতে পারে কিভাবে না, সেটা আইদার এই যে কোল্যাপস হতে পারে কোনো মোরাইন ড্যাম বা আইস ড্যামের ক্ষেত্রে, মেনলি সেই কারণেই হয়ে থাকে। এছাড়া যদি কখনো কখনো হঠাৎ আর্থকোয়েক হয় তার ফলেও তাই হবে, সেই মোরাইন ড্যাম যদি ব্রেক করে যায় বা লেকের ওয়াটার যদি আনস্টেবল হয়ে যায় সেটার প্রেসারে কিন্তু এই মোরাইন ড্যাম ব্রেক করে গ্লেশিয়ার লেক আউটবার্স্ট ফ্লাড হতে পারে। আচ্ছা, তোমাদেরকে একটু মনে করিয়ে দিই যে অনলাইন আর অফলাইন দুটো ফরম্যাটেই কিন্তু এডুমান্ত্রায় ফ্রেশ করে WBCS 2024কে ফোকাস করে নতুন ব্যাচ শুরু হচ্ছে। তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো আর দেরি করো না, এখনও নোটিফিকেশান বেরোয়নি, যে কোনো দিন বেরিয়ে যাবে। এখনও কিন্তু টাইম আছে যে প্রিলিমিনারিকে ক্র্যাক করার মতো, যদি তোমরা এডুমান্ত্রার প্রপার যে গাইডেন্স সেইটা ফলো করে চলো। এখানে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু আলাদা আলাদা টিচাররা একদম বেসিক থেকে কনসেপচুয়ালি ইন ডেপথে তোমাদেরকে পড়াবেন। লাইভ ক্লাসের সাথে সাথে তোমরা স্টাডি মেটেরিয়ালও পাবে এবং তার সাথে পাবে প্রচুর প্রচুর মক টেস্ট দেওয়ার সুযোগ। এই সমস্ত কিছু কিন্তু মাত্র সামান্য মান্থলি ফিজের বিনিময়ে তোমরা পেয়ে যাবে এবং একটা কমপ্লিট প্রিপারেশন আপ টু মেন্স অবধি তোমরা এডুমান্ত্রার থেকে কিন্তু পেয়ে যাবে। তাই যারা যারা ইন্টারেস্টেড আছো তারা অবশ্যই এডুমান্ত্রার নাম্বারে কন্ট্যাক্ট করো বাকি ডিটেলস জানার জন্য। চলো আমরা টপিকে ফিরে আসি। তাহলে মেজর কজ যদি আমরা আরেকবার দেখে নিই যে এই গ্লেশিয়ার লেক আউটবার্স্ট ফ্লাড যে হচ্ছে তার মেজর কজের মধ্যে আমি প্রথম বলতে পারি যে গ্লেশিয়াল সার্জিং, অর্থাৎ একটা গ্লেশিয়ার কিন্তু খুব স্লো মুভ করে, কিন্তু যদি হঠাৎ করে এটা র্যাপিড মুভমেন্ট দেখতে পাওয়া যায় আনলাইক স্লো মুভমেন্ট, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই গ্লেশিয়ার লেক আউটবার্স্ট ফ্লাডের একটা পসিবিলিটি দেখতে পাই। তোমরা এখানে ছবিতে দেখতেই পাচ্ছ যে এইভাবে গ্লেশিয়ার ফ্লো করছে এবং এই স্লো যে মুভমেন্টটা সেটা যদি হঠাৎ করে ফাস্ট হয়ে যায় তাহলে সামনের দিকে এটা ব্রেক করে যেতে পারে, অথবা এই যে ডেব্রিজ জমা হয়ে হয়ে এই যে মোরাইন টাইপের নেচার যে ফর্ম হয়েছে তাকে কিন্তু ব্রেক করে নিয়ে এটা ফ্লো করে চলে যেতে পারে। নেক্সট বলছে যে মোরাইন ড্যাম ফেলিওর, যেটার কথা এতক্ষণ বলছিলাম যে কোল্যাপস অফ আনস্টেবল লুজ ডেব্রিজ, যেটার খুব ভালো এক্সাম্পল আমরা লাস্ট যে লোনাক লেক আউটবার্স্ট হয়েছে সিকিমে 2023 সালে সেখানে দেখতে পেয়েছি। দেখো এইভাবে যখন গ্লেশিয়ার মুভ করছে তখন তার বেসের কাছে এসে মেল্ট করে এই লেকটা বানিয়েছে। এটাকে মোরাইন ড্যামড লেকও আমরা বলতে পারি, কারণ এই যে মোরাইন ড্যামটা তৈরি হয়েছে এই গ্লেশিয়ার মেল্ট করার ফলে তার ভেতরে শুধু তো আইস থাকে না, আরো অন্যান্য আর্দেন মেটেরিয়ালও থাকে, সেইগুলো ডিপোজিট হয়ে হয়ে কিন্তু ন্যাচারালি এই ড্যামটা ফর্ম হয়েছে। এবং যেহেতু এ খুব স্লো মুভ করে এবং ধীরে ধীরে মেল্ট করছে, তাই আস্তে আস্তে এই লেকের ওয়াটারটা কিন্তু জমা হচ্ছে। একটা টাইমের পরে দেখা যায় যে এটা খুব অল্প অল্প করে আস্তে আস্তে যখন এটা পুরোপুরি ভর্তি হয়ে যাচ্ছে তখন একটু একটু করে সামনের দিকে বেরিয়ে আসছে এবং সেইভাবে সেটা কোনো একটা স্ট্রিম বা রিভারকে তৈরি করেছে, কোনো একটা রিভারের অরিজিন হয়েছে এখান থেকে। কিন্তু যদি হঠাৎ করে দেখা যায় যে মুভমেন্ট ফাস্ট হয় এবং খুব বড় আইস ব্লক যদি হঠাৎ করে দেখা যায় লেকের ওয়াটারে পড়ে, তাহলে এই লেকের ওয়াটারটাও কিন্তু এই মোরাইন ড্যামকে ভেঙে নিয়ে ফ্লো করে যেতে পারে একসাথে। অথবা যেমন অন্যান্য কারণ বললাম, দেখো এখানেও রয়েছে যে সিসমিক অ্যাক্টিভিটি। সিসমিক অ্যাক্টিভিটি অর্থাৎ আর্থকোয়েক যদি হয় তাহলেও এইটা আনস্টেবল হয়ে যাবে, সেই কারণের জন্য অ্যাভালাঞ্চেও আসতে পারে, ল্যান্ডস্লাইডও আসতে পারে। আলটিমেটলি গিয়ে এই ওয়াটারে বা লেকের ওপর প্রেশার পড়লে মোরাইন ড্যামের ওপর প্রেশার পড়বে এবং তার ফলে সেটা ব্রেক করে গিয়ে আউটবার্স্ট ফ্লাড কিন্তু হতে পারে। এবং সবথেকে লাস্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে হিউম্যান অ্যাক্টিভিটি, কারণ বাকি জিনিসগুলো আমাদের হাতে নেই, কিন্তু আমরা যে এত বেশি আনপ্ল্যান্ড ডেভেলপমেন্ট করছি, মাইনিং করছি, ডিফরেস্টেশন করছি, মাল্টিপারপাস প্রজেক্ট বা বড় বড় ড্যাম বানাচ্ছি, হিমালয়ের মতো ইকোলজিক্যালি ফ্র্যাজাইল যে জায়গাটা, যেটা সেডিমেন্টারি রক মানে কাদা বালি পাথর এই সমস্ত দিয়ে মূলত তৈরি হয়েছে, তো সেইখানে ট্যুরিজমকে এত বেশি বেশি
প্রমোট করার চেষ্টা করছি, রাস্তাঘাট আরও বেশি বানানোর চেষ্টা হচ্ছে। তো এই সমস্ত কারণের জন্য কিন্তু এই জায়গায় একটা ডিস্টারবেন্স কিন্তু তৈরি হচ্ছে, আর্থের ক্রাস্ট কিন্তু আনস্টেবল হয়ে যাচ্ছে, যেটা কিন্তু আরও বেশি বেশি করে এই গ্লেশিয়ার লেক আউটবার্স্ট ফ্লাডের পসিবিলিটিটাকে আরও ইনক্রিজ করছে। তাই হিউম্যান অ্যাক্টিভিটিও কিন্তু একটা বিরাট বড় কারণ যে ভবিষ্যতে আরও কিন্তু এরকম ধরনের আউটবার্স্ট ফ্লাডের পরিমাণ বাড়তেই থাকবে দিন দিন। 2025 সালেই আমি যদি তোমাদেরকে দেখাই, এই বছরে জাস্ট মনসুন শুরু হওয়ার পর থেকে আমরা যদি দেখি যে যা যা নিউজে এসছিল, তার মধ্যে তোমরা প্রত্যেকটা স্টেটকে খুঁজে পাবে যে জায়গায় কিন্তু এরকম ধরনের হয় গ্লেশিয়ার লেক আউটবার্স্ট, তা না হলে ক্লাউড বার্স্ট হয়েছে, আর তা না হলে আমাদের ফ্ল্যাশ ফ্লাড। তো আলটিমেটলি ফ্ল্যাশ ফ্লাডই হয় এই সমস্ত কিছুর ফলে। তো ফ্ল্যাশ ফ্লাড হওয়া মানেই সেই জায়গায় আমরা প্রচুর এর ড্যামেজিং এফেক্ট, ডিভাস্টেটিং এফেক্ট দেখতে পাবো। যেমন ধরো এই সমস্ত নিউজগুলো নর্থ ইস্টের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে সিকিম, অরুণাচল প্রদেশ, এমনকি আসাম, মণিপুর, মিজোরাম, এই জায়গাটাতে হেভি মনসুন রেনফলের কারণে হয়েছে, বাট আলটিমেটলি কিন্তু ফ্ল্যাশ ফ্লাডই হয়েছে। ঠিক আছে, দেখো নো ল্যান্ড নো হোম লেপচারা বলছে, ঠিক আছে, সিকিমে। তো এরকম প্রত্যেকটা স্টেটে আমি সেগুলোই সেজন্য তোমাদের কাছে দেখানোর জন্য এনেছি যে নর্থ ইস্টে ফ্ল্যাশ ফ্লাড, দেখো সিকিম, অরুণাচল প্রদেশ, রেকর্ড রেনফল, ফ্লাড, ল্যান্ডস্লাইড নর্থ ইস্টে হয়েছে। তো এটা কিন্তু আমি এই বছরের কথা বলছি, এই বছরে এখনো অবধি মাত্র 2 মাস আমাদের মনসুন অ্যাক্টিভ হয়েছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণের জন্য আমরা কিন্তু ফ্ল্যাশ ফ্লাড দেখতে পাচ্ছি। তো তার মধ্যে গ্লেশিয়ার লেক আউটবার্স্ট ফ্লাডটাও কিন্তু একটা কারণ, তার কারণেও কিন্তু ফ্ল্যাশ ফ্লাড হতে পারে। নেক্সট যদি হিমাচলে চলে আসো, তাহলে সব থেকে বাজে অবস্থা হিমাচল প্রদেশ। এর 2-3 বছর আগেও বিয়াস রিভারে, পার্বতী রিভারে আমরা প্রচুর ফ্ল্যাশ ফ্লাড দেখেছিলাম। এবছরেও জাস্ট 1 মাসের আগের কথাটা বোধহয় ঘটনা এটা, যে মান্ডিতে কিন্তু মানে হ্যাবক ফ্ল্যাশ ফ্লাড হয়েছে, রাস্তাঘাট, ঘর বাড়ি, নদীর আশেপাশে যা ছিল আজ আর কিছুই বেঁচে নেই। হিমাচল প্রদেশে দেখতে পাচ্ছ তোমরা ছবি। এবং সবথেকে বড় কথা হচ্ছে এই সময়ে টেম্পারেচার যেহেতু বেশি, গ্লেশিয়ার তো মেল্ট করছেই, রিভারগুলোতে ওয়াটার লেভেল এমনি ইনক্রিজ করছে, তার উপরে যদি আবার আমরা হেভি মনসুন রেনফল দেখতে পাই অথবা ক্লাউড বার্স্ট, মেঘ ভাঙা বৃষ্টি দেখতে পাই, তাহলেও কিন্তু এই ফ্ল্যাশ ফ্লাডের চান্সটা আরও বেড়ে যাচ্ছে। আর মাত্র 2-3 দিন আগের খবর, দেখো এটা অগাস্টের ঘটনা, ঠিক আছে, যে উত্তরকাশী ডিস্ট্রিক্টে ভিলগঙ্গা রিভারেও কিন্তু এরকম লেক আউটবার্স্ট এবং ক্লাউড বার্স্ট, ঠিক আছে, মেঘ ভাঙা বৃষ্টির কারণে কিন্তু উত্তরকাশীর এই যে ধারালি ভিলেজ সেখানেও কিন্তু এরকম হ্যাবক ফ্ল্যাশ ফ্লাড আমরা দেখতে পেয়েছি। তো এই সমস্ত কিছুর পেছনে তো কারণ রয়েছে, একটা তো গ্লেশিয়ার লেক আউটবার্স্ট ফ্লাড, আরেকটার কথাও আমি বারবার বলছি, সেটা হচ্ছে মেঘ ভাঙা বৃষ্টি। তো এবারে চলো সেইটা দেখে নেব। তবে তার আগে বলে দিই যে নতুন ব্যাচ যেমন WBCS এর জন্য শুরু হচ্ছে অনলাইন এবং অফলাইনে, তার সাথে সাথে তোমাদের কিন্তু প্রচুর মক টেস্টও অফার করা হচ্ছে এডুমান্ত্রার তরফ থেকে। যারা যারা পুরনো স্টুডেন্ট আছে, অনেক দিন ধরে WBCS দিচ্ছ, তাদের ক্ষেত্রে এখন বেশি বেশি করে কোশ্চেন সলভ করাটা, MCQ সলভ করাটা ইম্পর্টেন্ট। তো এডুমান্ত্রার তরফ থেকে তোমরা কিন্তু টপিক ওয়াইজ, সিলেবাস ওয়াইজ কিছু মক পেয়ে যাবে এবং তার সাথে সাথে প্রিলিমিনারি যেরকম হয় কমপ্লিট ফুল লেন্থ মক, ওভারঅল 25টা মক তোমরা কিন্তু মাত্র 499-এ পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা চেষ্টা করো এই মকগুলো দেওয়ার, কারণ এডুমান্ত্রার প্রিভিয়াস যারা স্টুডেন্ট রয়েছে, যারা যারা বিভিন্ন এক্সাম ক্র্যাক করেছে, আজকে তারা বিভিন্ন গভর্নমেন্ট জব করছে, তারা সবাই বলেছে যে এই মক টেস্টগুলো, এখানকার কোশ্চেনগুলো খুবই এফেক্টিভ ছিল, সেখান থেকে তারা কিন্তু প্রচুর কোশ্চেন পরীক্ষায় অ্যাকচুয়াল এক্সামে কিন্তু কমন পেয়েছে। তাই তোমরাও এই সুযোগটা হাতছাড়া করো না। এবং তার সাথে সাথে আমাদের ল্যাঙ্গুয়েজ গ্রুপ, অর্থাৎ WBCS বললে বেঙ্গলি ইংলিশ যে রাইটিং প্র্যাকটিস, এবং তার সাথে সাথে সামনে মিসলেনিয়াস মেন্স আসছে, ক্লার্কশিপ মেন্সও রয়েছে। এই জায়গায় বাংলা ইংলিশ কিন্তু আমাদের অনেকটা ম্যাটার করে যে ল্যাঙ্গুয়েজ গ্রুপে আমরা কতটা স্কোর করতে পারছি, এবং এটা শর্ট টার্মে হয় না, লং টার্ম প্র্যাকটিসের মাধ্যমেই তুমি এই স্কিলটা ডেভেলপ করতে পারো। তাই তার জন্য আমাদের একটা ওয়ার্কশপ কিন্তু সারা বছর ধরেই চলে। মান্থলি খুব সামান্য টাকার বিনিময়ে তোমরা কিন্তু বেঙ্গলি ইংলিশ লাইভ ক্লাস পাবে, তার সাথে সাথে প্রচুর টপিক তোমাদের দেওয়া হবে এবং তোমরা লিখে সাবমিট করলে সেগুলো কারেকশন করা বা কোথায় কোথায় আরও বেটার তুমি ইমপ্রুভ করতে পারো সেগুলো কিন্তু তোমাদের গাইড করে দেওয়া হবে। তাই যারা ইন্টারেস্টেড আছো এডুমান্ত্রার নাম্বারে কন্ট্যাক্ট করো বাকি ডিটেলস তোমরা যদি জানতে চাও সেই জন্য। তো দেখো এরপরে যেটা আসি সেটা হচ্ছে ক্লাউড বার্স্ট। ক্লাউড বার্স্ট জিনিসটা ঠিক কি জিনিস, যাকে আমরা বাংলায় বলি যে মেঘ ভাঙা বৃষ্টি।
তো এই মেঘ ভাঙা বৃষ্টির কারণেও কিন্তু আমরা ফ্ল্যাশ ফ্লাড দেখতে পেতে পারি। তো ফ্ল্যাশ ফ্লাড মানে কি, যে চোখের পলকে একটা ফ্ল্যাশের মধ্যে প্রচুর ওয়াটার একসাথে কোথাও একটা দিয়ে ফ্লো করে যাচ্ছে, যেটাকে আমরা ফ্লাড না বলে ফ্ল্যাশ ফ্লাড বলি। এই ফ্ল্যাশ ফ্লাডের পেছনে একটা যেমন মোরাইন ড্যাম ফেলিওর অর্থাৎ গ্লেশিয়ার লেক আউটবার্স্ট হয়ে ফ্ল্যাশ ফ্লাড হতে পারে, ঠিক সেরকম ক্লাউড বার্স্ট অর্থাৎ এই ব্যাপারটা কি না, মেঘ ভাঙা বৃষ্টি যাকে আমরা বলি, এটা অ্যাকচুয়ালি আইএমডির একটা নর্মস রয়েছে যে কোন কন্ডিশনটাকে আমরা ক্লাউড বার্স্ট বলবো। সেটা হচ্ছে যে একটা পার্টিকুলার এরিয়া, জেনারেলি এই এরিয়াটা খুব একটা বড় নয়, নিয়ার অ্যাবাউট এই 10 কিলোমিটার বাই 10 কিলোমিটার এরিয়া, মানে যখন তুমি ওয়েদার বা ক্লাইমেটিক ফেনোমেনা আলোচনা করছো সেই রেসপেক্টে এই এরিয়াটা খুবই ছোট এরিয়া, 100 স্কোয়ার কিলোমিটার এরিয়া। তো সেই রকম একটা পার্টিকুলার এরিয়ার মধ্যে অ্যামাউন্ট অফ রেনফল যদি 1 ঘন্টায় 100 মিলিমিটারের থেকে ইনক্রিজ করে, 100 মিলিমিটার বা তার থেকে বেশি হয় 1 ঘন্টায়, তাহলে পরে আমরা সেই বৃষ্টিটাকে বলতে পারবো যে মেঘ ভাঙা বৃষ্টি বা ক্লাউড বার্স্ট। তো চলো দেখে নিই যে এর পেছনে মেন কারণ কি না, মেন কারণ বলছে ক্লাইমেট চেঞ্জ। তাহলে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে এর পেছনে মেন কারণ, অর্থাৎ টেম্পারেচার বাড়ছে। তা বলছে টেম্পারেচার যত বাড়ছে তত কি হচ্ছে না, অ্যাটমসফিয়ারের যে ময়েশ্চারকে হোল্ড করে রাখার ক্ষমতা সেটাও ইনক্রিজ করছে। অর্থাৎ আগে সে যতটা ময়েশ্চার ধরে রাখতে পারতো এখন তার থেকে অনেক বেশি ময়েশ্চার ধরে রাখছে। তাহলে সেই কারণের জন্য সেটা আস্তে আস্তে আরও ইন্টেন্স হচ্ছে এবং এই সময় অনেকটা বেশি ময়েশ্চার যেহেতু সে হোল্ড করে আছে, তাই যখন রেনফলটা হচ্ছে তখন অনেক বেশি পরিমাণে রেনফল কিন্তু কম টাইমের মধ্যে হচ্ছে, যে কারণে আমাদের কিন্তু এই ক্লাউড বার্স্টের মতো ঘটনা ঘটছে। এবং যত দিন যাচ্ছে, যত গ্লোবাল ওয়ার্মিং আরও হচ্ছে, তত কিন্তু আমরা এই ক্লাউড বার্স্টের পসিবিলিটিও আস্তে আস্তে ইনক্রিজ করতে দেখতে পাবো। এবং এই ক্লাউড বার্স্ট যে ঘটনাটা সেইটা কি কি কারণে হয় আরও আমি এক্সপ্লেন করে বলছি, কিন্তু এটাকে প্রেডিক্ট করা খুব সমস্যা। তার কারণ হচ্ছে এটা খুবই ছোট রিজিয়নের মধ্যে হয়ে থাকে। অনেকটা বড় রিজিয়নের ক্ষেত্রে আমরা ওয়েদারকে প্রেডিক্ট করতে পারি, ফোরকাস্ট করতে পারি, কিন্তু এই ক্লাউড বার্স্টের ক্ষেত্রে কিছুটা ডিফিকাল্টি চলে আসে প্রেডিকশানের, কারণ সেটা খুব কম রিজিয়নের, কম এরিয়ার মধ্যে কিন্তু অ্যাক্টিভ হয়। তো ক্লাউড বার্স্টের অ্যাকচুয়ালি মেকানিজমটা কি এবং তার এফেক্টে জাস্ট কি হয় সেটা আমরা একটু দেখে নিই। তাহলে মেকানিজম, প্রথম কথা হচ্ছে যে ওরোগ্রাফিক লিফট। তো জেনারেলি আমরা দেখতে পাবো যে এই মেঘ ভাঙা যে বৃষ্টি সেটা আমরা খুব একটা সমতল রিজিয়নে বা প্লেন ল্যান্ডে দেখতে পাই না, একটুখানি মাউন্টেনিয়াস রিজিয়নে, হিলি রিজিয়নে সেটা দেখা যায়। তো কেন না দেখা যাচ্ছে যে এই যে ওরোগ্রাফিক লিফট, তো তার মানে কি না, যখন কোনো একটা ময়েশ্চার উইন্ডের মাধ্যমে মুভ করছে, সেটা যেতে যেতে যদি কোথাও কোনো হিলি রিজিয়ন বা মাউন্টেন পায়, তাহলে তার স্লোপকে ধরে সে আস্তে আস্তে ওপর দিকে উঠতে পারে। মাউন্টেন রিলেটেড স্টাডিকে বলা হয় ওরোলজি, এবং মাউন্টেন রিলেটেড যা কিছু হয় তাকে আমরা ওরোগ্রাফিক বলে থাকি। যেমন পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে যে বৃষ্টি হয় তাকে আমরা ওরোগ্রাফিক রেনফল বলে থাকি, সেরকমই ওরোগ্রাফিক লিফট, অর্থাৎ এই যে ময়েশ্চার বা ক্লাউড সেটা যে মুভ করছে আস্তে আস্তে, সেটা যদি তার যাত্রাপথে কোনো এরকম হিলি রিজিয়ন পায় তাহলে সে আস্তে আস্তে ওপর দিকে উঠতে পারে, এবং সেটাকেই আমরা বলছি ওরোগ্রাফিক লিফট। ড্রপলেট গ্রো বিগার, অর্থাৎ এই ক্লাউডটা যত আস্তে আস্তে হায়ার এলিভেশনে উঠছে তত কি হচ্ছে না, ওয়াটার ড্রপলেটগুলো একটার সাথে আরেকটা মিশে ফর্ম করছে আরও বড় ড্রপলেট, এবং আস্তে আস্তে তার মানে এটা আরও ইন্টেন্সিফাই হচ্ছে। এবং সেই ক্ষেত্রে দেখব যে আমরা যদি লাইটনিং হয়ে থাকে, অর্থাৎ যাকে আমরা বজ্রবিদ্যুৎ বলে থাকি, সেই লাইটনিং যদি হয় তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে একটুখানি ডিলে হয়ে যায় এই ক্লাউড ফর্মেশনের ক্ষেত্রে। তাই জন্য লাইটনিং হলে আরেকটু মানে ডিলে হয় বা আরও বেশিক্ষণ ধরে হোল্ড করে রাখতে পারে এই ময়েশ্চারটাকে ক্লাউডের মধ্যে। আর কি না, রেনফল, তাহলে আমরা কি দেখতে পাবো যে এই যে ডেন্স ক্লাউড আস্তে আস্তে ফর্ম হলো, অর্থাৎ যত সে হাই এলিভেশনে উঠছে, হাই অল্টিটিউডে উঠছে, তত আস্তে আস্তে ওয়াটার ড্রপলেট বড় হচ্ছে এবং আরো বেশি বেশি করে ময়েশ্চার সে
রাখতে রাখতে একটা সময় যখন রাখতে পারছে না, তখন হঠাৎ করে সেই সমস্ত ময়েশ্চারটা একটা লার্জ ভলিউম অফ ওয়াটার খুব কম টাইমের মধ্যে পার্টিকুলার কোনো একটা ছোট রিজিয়নের মধ্যে হঠাৎ করে নেমে আসছে, এবং তার ফলে একটা ছোট রিজিয়নে অনেকটা অ্যামাউন্ট অফ ওয়াটার খুব কম সময়ের মধ্যে যদি ফ্লো করে চলে যায়, তাহলে তার নেচারটা কিন্তু খুবই ডিভাস্টেটিং হবে। তো এইভাবে কিন্তু ক্লাউড বার্স্টের যে ঘটনাটা ঘটে তার আগের যে মেকানিজমটা সেইটা কিন্তু এইভাবে ফর্ম হয়। তো যেখানে এই ওরোগ্রাফিক লিফট কিন্তু একটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। সেই জন্য আমি তোমাদের দেখালাম যে ফ্ল্যাশ ফ্লাডের যে ঘটনা সেটা রেয়ারলি তুমি হয়তো দেখতে পাবে যে এর আগের বছর কেরালাতে হয়েছিল। তো এইরকম কোনো স্টেটে যেখানে অল্প প্ল্যাটু বা মাউন্টেনিয়াস রিজিয়ান, হিলি রিজিয়ান রয়েছে, সেই জায়গাতেও হতে পারে, কিন্তু তার পেছনে আমরা মূলত দেখতে পাবো যে রেনফলটাই দায়ী। আর ইন্ডিয়াতে রেনফল বলতে মনসুন রেনফলই হয়ে থাকে। কিন্তু যদি আমরা আরো আপার অল্টিটিউড রিজিয়ানে যাই, যেমন হিমালয়ান রিজিয়ানে যাই, সেই জায়গাতে আমরা দেখব যে ওরোগ্রাফি যে লিফটটা সেটা আরো বেটার হবে, কারণ হিমালয়ের অল্টিটিউড যেমন বেশি, তার স্লোপটাও অনেক বেশি স্টিপ স্লোপ। তাহলে সেই জায়গায় এই ওরোগ্রাফিক লিফটের ঘটনাটা আরো ভালো ঘটবে। তাই জন্য ফ্ল্যাশ ফ্লাড বা ক্লাউড বার্স্ট যেটা হচ্ছে, সেই মেঘ ভাঙা বৃষ্টিটাও আরো ইন্টেন্স হবে। এবং তার সাথে সাথে এর আগে আমরা যেটা নিয়ে আলোচনা করলাম, গ্লেশিয়ার লেক আউটবার্স্ট, সেই পসিবিলিটিটাও কিন্তু হিমালয়ান রিজিয়নেই শুধুমাত্র রয়েছে। আচ্ছা, মেজর হ্যাজার্ড যদি আমরা বলি যে ক্লাউড বার্স্টের ফলে কি কি হতে পারে, তাহলে তোমরা আন্দাজ করতেই পারছো যে তার মধ্যে প্রথম কথা আসে ফ্ল্যাশ ফ্লাডের কথা। যে সামান্য কয়েক মিনিটের মধ্যে রিভার বা স্ট্রিম ধরে আমরা যদি দেখি যে প্রচুর ওয়াটার একসাথে নেমে আসছে, তার ফলে কিন্তু এই ফ্ল্যাশ ফ্লাডটা হয়। এবং এটা মোস্ট কমন ইন হিলি রিজিয়ান, মাউন্টেনিয়াস রিজিয়ান। এই জায়গায় আরেকটা পয়েন্টও তোমরা বুঝতে পারবে যে এতটা মানে হিলি রিজিয়ান বা মাউন্টেনিয়াস রিজিয়ানে কি হয় না, সয়েল ভালো হয় না, তাই না? তো কারণ এইখানকার যে রিজিয়ানটা সেটা মূলত রক দিয়ে তৈরি, তাই একটা সয়েল বা মাটি যে পরিমাণ ওয়াটারকে অ্যাবজর্ব করতে পারে, একটা রক সেই পরিমাণ ওয়াটারকে অ্যাবজর্ব করতে পারে না। তাই মাউন্টেনিয়াস রিজিয়ান বা হিলি রিজিয়ানে আমরা দেখব যে এই ওয়াটারটা কিন্তু আর্থের যে আপার লেয়ার তার মাধ্যমে খুব একটা বেশি অ্যাবজর্বও হয় না। তাই সেই কারণের জন্য পুরো ওয়াটারটাই কিন্তু সারফেসের উপর দিয়ে ফ্লো করে যায়। যদি একটু বেশি অ্যাবজর্ব হওয়ার স্কোপ পেত, তাহলে হয়তো ফ্ল্যাশ ফ্লাডের ইন্টেন্সিটিটা আর একটু কমতে পারতো। কিন্তু এরকম রকি সারফেস, রকি টেরেইনের জন্য কোনো ওয়াটারও কিন্তু অ্যাবজর্ব হয় না সারফেসের মধ্যে দিয়ে, তাই পুরোটাই ওপর দিয়ে ফ্লো করে যায়। নেক্সট হচ্ছে যে ল্যান্ডস্লাইড। হেভি রেনফল যখন হবে তখন আমাদের মাউন্টেনের যে স্লোপগুলো রয়েছে সেই জায়গাটাতেও কিন্তু প্রচণ্ড পরিমাণে এরোশন হতে থাকবে, এবং এরোশন হতে হতে একটা সময় কিন্তু ল্যান্ডস্লাইডও হয়ে যেতে পারে। ল্যান্ডস্লাইড হয়ে গেলে কি হয়, যে ল্যান্ডস্লাইডও হয়েছে এবং তার সাথে ধরো ফ্ল্যাশ ফ্লাডও হচ্ছে, তাহলে যা কিছু ল্যান্ডস্লাইডের ফলে নেমে এসছে সে ধরো বাড়ি ঘর গাছপালা এসব রয়েছেই, প্লাস প্রচুর পরিমাণে বড় বড় বোল্ডার, মাটি, কাদা, সেই সমস্ত কিছু নিয়েই কিন্তু এই ওয়াটারটা ফ্লো করে। সেজন্য তার সামনে যা কিছু আসে সেখানে শুধুমাত্র ওয়াটারের সাথে ধাক্কা লাগে, কন্ট্যাক্ট হয়, এরকমটা নয়, বড় বড় বোল্ডার, পাথর, সেগুলোর সাথেও কিন্তু এর কলিশন হয়। তাই সমস্ত কিছু নিয়ে একসাথেই কিন্তু ফ্লোটা হয়। তাই আলাদা আলাদা করে আমরা বলতে পারি, যেমন ধরো মাড ফ্লো, একটা ডেঞ্জারাস মিক্স অফ ওয়াটার, সয়েল অ্যান্ড ডেব্রি, এই সব কিছু মিক্স হয়ে একসাথে ফ্লো করে। তো সেই জন্য সেটার নেচারটা আরও অনেক ডিভাস্টেটিং হয়, সামনে যা কিছু পায় সবই তার তলায় চাপা পড়ে যায়। আর কি বলছে যে ল্যান্ড কার্ভিং, বা যাকে আমরা সাবসিডেন্স হিসেবে বলতে পারি, যে কখনো কখনো এরকম হয় যে এক্সেসিভ ওয়াটার প্রেশার কি হয় না, আর্থের ক্রাস্টের ওপর, গ্রাউন্ডের ওপর প্রচণ্ড পরিমাণে মানে হিউজ ওয়াটার যদি আমরা কোথাও স্টোর করে রাখি, তাহলে সেক্ষেত্রে কি হয় না, প্রচণ্ড প্রেশার পড়ে। এবং সেই প্রেশার থেকে কি হতে পারে না, হঠাৎ করে কোনো একটা রিজিয়ানে এরকম সাবসিডেন্স হয়ে যেতে পারে, অর্থাৎ কোল্যাপস করে যেতে পারে আর্থের ক্রাস্ট, অথবা সেই জায়গায় হঠাৎ করে কোনো সিঙ্ক হোল বা কোনো ফল্ট লাইন বা ক্র্যাক ডেভেলপ করতে পারে, এবং সেইটাও কিন্তু এই
ফ্ল্যাশ ফ্লাড বা ক্লাউড বাস্টের ফলে আমরা দেখতে পাবো যে কোথাও মানে ক্লাউড বাস্ট হলো, এই প্রচুর পরিমাণ ওয়াটারটা কোথাও একটা স্টোর হয়ে গেল একটা লেক টাইপের রিজিয়ানে, সেই হিউজ ওয়াটার সেই জায়গাটা স্টোর হচ্ছে এবং সেই ওয়াটারের প্রেশারের ফলেও কিন্তু এই সমস্ত ঘটনাগুলো আমরা ঘটতে দেখতে পাবো। তো এই হচ্ছে মেঘ ভাঙা বৃষ্টি বা ক্লাউড বাস্টের ঘটনা। তোমাদেরকে যদি দেখাই যে ওরোগ্রাফিক লিফটের ঘটনা, তাহলে সেটা এই ছবি দিয়ে এক্সপ্লেন করা আছে। আর স্টেপ বাই স্টেপ যদি বলো যে ক্লাউড বাস্ট কি করে হয়, তাহলে 1 2 3 4 করে ধীরে ধীরে দেখো কিভাবে ক্লাউড বাস্টের ঘটনা মানে মেকানিজমটা কিভাবে ফরমেশন হয় সেটা বুঝতে পারবে। এবং এফেক্ট তো তোমরা বুঝতেই পারছো ফ্ল্যাশ ফ্লাডে। আর আরও আগামী মানে এই বছরে আরও যে কটা মাস মনসুন রয়েছে 2 মাস ধরো, তাতে কিন্তু আরও এরকম ঘটনা আমাদের হিমালয়ান স্টেটগুলোতে হতেই পারে, মানে পসিবিলিটি তাই বলছে। রোজই বিভিন্ন জায়গা থেকে নতুন নতুন খবর আসছে। আর এখানে আমি একটা ফ্লো চার্টের মাধ্যমে দেখিয়ে দিয়েছি ক্লাউড বাস্ট রিলেটেড যে কজ কি হতে পারে, যে ওরোগ্রাফিক লিফটিং, অ্যাটমসফিয়ারিক ইনস্টেবিলিটি আর কানেকটিভ অ্যাক্টিভিটি। তো এইগুলো হচ্ছে কজ হতে পারে। এফেক্ট আমরা কি দেখব না, ফ্ল্যাশ ফ্লাড হতে পারে, ল্যান্ডস্লাইড হতে পারে এবং ড্যামেজ অফ ইনফ্রাস্ট্রাকচার, মানে তার সামনে যা কিছু পড়বে তা সব কিছু একদম শেষ হয়ে যাবে, ঠিক আছে সেইটা। আর মিটিগেশন, অর্থাৎ আমরা এই যে পসিবিলিটিটা ফ্ল্যাশ ফ্লাড বা ক্লাউড বাস্টে, সেটাকে কিভাবে মিনিমাইজ করতে পারি না, আমরা আর্লি ওয়ার্নিং সিস্টেম যদি ডেভেলপ করতে পারি সেক্ষেত্রে একটা সম্ভব। এবং ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ আমরা কোন রিজিয়ানে কি টাইপের ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি করছি সেটা সেই রিজিয়ানের যে ইকোলজিক্যাল ব্যালেন্স সেটাকে মাথায় রেখে করা উচিত। আমাদের হিমালয়ান রিজিয়ান খুবই রিসেন্ট, খুবই ইয়াং একটা ফোল্ড মাউন্টেন এবং সেডিমেন্টারি রক দিয়ে তৈরি, যার ফলে সে এখনো তৈরি হচ্ছে, সে এখনো কিন্তু ফরমেশনের স্টেজেই রয়েছে, এখনো আমরা বলি হাইট ইনক্রিজ করছে। তাই সেই জায়গাটা এমনিতেই আনস্টেবল, প্লাস এটা ইন্ডিয়ান অ্যান্ড ইউরেশিয়ান প্লেট বাউন্ডারিতে রয়েছে, আর্থকোয়েক এখানে হামেশাই হয়, প্রচুর ফল্ট লাইন রয়েছে। সেই জায়গায় যদি আমরা তার স্ট্রাকচারকে আরও গিয়ে ডিস্টার্ব করি, তাহলে কিন্তু এই ধরনের যে ক্লাইমেটিক ফেনোমেনা বা ন্যাচারাল যে ডিভাস্টেটিং ফেনোমেনাস বা ন্যাচারাল যে হ্যাজার্ড আমরা বলি, সেগুলো কিন্তু ডিজাস্টার আরও কিন্তু ইনক্রিজ করবে। আর সেই জন্য এই সমস্ত রিজিয়ানে কমিউনিটি অ্যাওয়ারনেস বাড়ানোটাও কিন্তু অবশ্যই দরকার। তাই অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য আজকের এই ইম্পর্টেন্ট ডিসকাশনটা তোমরাও কিন্তু তোমাদের চেনা জানা বন্ধু বান্ধব বা কম্পিটিটিভ এক্সামের অ্যাসপিরেন্টদের সাথে শেয়ার করো। আর যদি ভালো লাগে, মনে হয় কিছু শিখতে পারলে, জানতে পারলে আজকের এই ভিডিওটা থেকে, তাহলে অবশ্যই লাইক করে যেও। আর এরকম আরও অনেক ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং টপিকের ওপর ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের এডুমান্ত্রা ইউটিউব চ্যানেলকে। দেখা হবে আবার পরের ভিডিওতে। আজকের মতো টাটা।